नमस्कार। रोज की तरह हम हैं हाजिर आसनसोल टाइम्स में। आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले সিটি মন্টেসরি স্কুল 10 একর জমির ওপর নির্মিত। এই স্কুলটি আপনার সন্তানের সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আপনার শিশু 100% স্মার্ট ক্লাস, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞানের জন্য আলাদা আলাদা ল্যাবের সুবিধা পাবে। এর সাথে একটি শিশু উদ্যানও রয়েছে, যেখানে আপনার বাচ্চাদের শারীরিক বিকাশের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। তাহলে আর দেরি কিসের? আজই অ্যাডমিশনের জন্য চলে আসুন সিটি মন্টেসরি স্কুল, বুধা পাইপলাইন রোড, কালাঝরিয়া, বার্নপুর। যোগাযোগের নাম্বার 8001387524 অথবা 9434359937। Midwest Hospital and Medical Institute Private Limited, भगत सिंह मोड़, आसनसोल। काजी नजरुल विश्वविद्यालय की तरफ से विद्रोही कवि काजी नजरुल इस्लाम की जन्मस्थली चुरुलिया में कवि के 124वें जन्मदिन के अवसर पर 43वें मेले का आयोजन किया गया। हालांकि विश्वविद्यालय द्वारा आयोजित ये मेले का तीसरा ही साल है। इस दिन मेले की शुरुआत चुरुलिया क्षेत्र में प्रभात फेरी से हुई। इस वर्ष अन्य वर्षों की तरह 7 दिवसीय मेला का आयोजन नहीं किया गया है। ये मेला 3 दिनों तक ही चलेगा। ये निर्णय मुख्य रूप से लागत में कमी लाने के लिए किया गया है। इस मेले में देश के अलग अलग हिस्सों के अलावा बांग्लादेशी कलाकार भी शिरकत करेंगे और कवि को श्रद्धांजलि देंगे। मेले में 21 स्टॉल लगाए गए हैं। কাজী নজরুল ইসলামের 124তম জন্মজয়ন্তী উপলক্ষে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃক 3 দিনের মেলা। আর এই 3 দিনের মেলার মধ্যে অনেক শিল্পী আসবেন, বহির্দেশ থেকে আসবেন, বাংলাদেশ থেকে আসবেন, সব দেশ থেকেই আসবেন। তারা এসে কবিকে শ্রদ্ধা নিবেদন করবেন, কেউ গানের মাধ্যমে, কেউ আবৃত্তির মাধ্যমে, কেউ বা ছোটো ছোটো নাটকের মাধ্যমে। আজকের যে মেলায় প্রভাত ফেরি হলো, যে আপনারা দেখেছেন, সবাই দেখেছেন, অজস্র মানুষ এই এতে প্রসেশনে অর্থাৎ মিছিলে যোগদান করেছিল। সারা গ্রামটা ঘুরে তারা কবিকে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং চৌধুরীপুকুর মোড় গ্রামের প্রবেশ মুখে একটি মূর্তি আছে, সেখানে মালা দিয়েছে। আবার সেখানে আমাদের গ্রামের মোড়ে একটি মূর্তি আছে, সেখানে মাল্যদান করা হয়েছে। এখন পূর্ণিমা দেবীর সমাধি ক্ষেত্রে এসে আমরা শেষ আচল বসছে 21টি। 3 দিনের মধ্যে জনগণের একটা ক্ষোভ এসেছে, ক্ষোভ হয়েছে। কেন হলো 3 দিন? যে 3 দিন আমাদের 3 দিনের মেলাতে আমাদের আশা মিটে না। জনগণের আশা তো প্রচুর, কিন্তু আগে 7 দিন হয়ে দেখেছে, তো 7 দিন মেলা দেখেছে তারা, তাই এখনো পর্যন্ত তো ওরা চাইছে 7 দিনের মেলাটা হোক। আমরা এই আশা পূরণ তো করতে পারিনি। আমরা ইউনিভার্সিটিকে বলেছি, প্রস্তাব দিয়েছি, দেখা যাক আগামী বছর কী করা যায়। কেন 7 দিনে 3 দিন করতে হলো কেন মনে হচ্ছে? কেন করতে হলে এটা ব্যয় সাপেক্ষ, টাকা পয়সার অভাব, ফান্ডের অভাব, এই জন্য আমরা করতে পারিনি। কীরকম মানুষজনের খুব বিশেষ ছাড়া আবেগময় বলা যায়। কাজী নজরুল সম্পর্কে আপনারা জানেন, যেটা আবেগময়ের ব্যাপার। इस बार उच्च माध्यमिक परीक्षा में ज़िले में प्रथम स्थान प्राप्त करने वाली शांतिनगर विद्या मंदिर की छात्रा शुक्ला पाल ने 485 नंबर प्राप्त किया है। ज़िले में प्रथम स्थान प्राप्त करने वाली शुक्ला प्रतिदिन 4 से 5 घंटे की पढ़ाई करती हैं। शुक्ला ने कहा कि वो आने वाले दिनों में सीए की पढ़ाई करना चाहती हैं। हालांकि परिवार की आर्थिक स्थिति ऐसी नहीं है। पिता आनंद पाल टोटो चलाते हैं और मुश्किल से 6 से 7 हज़ार रुपये महीना कमा पाते हैं, इसलिए सरकारी सहायता से ही उनकी पढ़ाई आगे बढ़ सकती है। वहीं बराकर आदर्श स्कूल के छात्र अरविंद कुमार साव ने ज़िले में दूसरा स्थान हासिल किया है। उनको 483 अंक मिले हैं। उनके पिता हरिंदर कुमार साव घूम घूम कर कपड़ा बेचते हैं। তুমি তো জেলার প্রথম হয়েছ, কতটা আনন্দ লাগছে? অনেক আনন্দ লাগছে। কতক্ষণ পড়াশোনা করতে? তাও ওই 6 থেকে 7 ঘন্টা, মানে এক্সামের টাইমে এরকম, নাহলে এরকম 4 থেকে 5 ঘন্টা। আর কি কি ভালোবাসো? আমি এই ছবি আঁকতে ভালোবাসি, আর ওই একটু রান্না আর গান শুনি, বাস আর কিছু না।
এই যে তুমি রেজাল্টটা করলে করোনায় তোমার তো মাধ্যমিক পরীক্ষা দিতে হয়নি, তা এই জীবনের বড় পরীক্ষা, এতে এই সাফল্য পাওয়াতে, এই যে তুমি এই সাফল্য পেয়ে কাকে শ্রেয়টা দেবে তুমি? আমার বাবাকে। কি করেন বাবা? বাবা অটো চালান। এরপর তুমি কি পড়াশোনা করবে? আমি সিএ পড়ছি, তো ওটা নিয়ে চিন্তা ভাবনা আছে। সেই পড়াশোনাতে একটা অ্যামাউন্ট দরকার, তো সেটা তোমার বাড়িতে সাপোর্টটা পাবে তুমি? পুরোপুরি তো পাওয়া সম্ভব নয়, কিন্তু ওই সরকার থেকে যদি, গভর্নমেন্ট থেকে যদি কিছু পাই তো সুবিধা হবে অনেক। এখন কিছু সরকারি সাহায্য পাচ্ছ? পেয়েছি, 2বার পেয়েছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে। এখন নতুন কি চাইছো, আবেদন রাখছো? মেয়রের কাছে কি আবেদন রাখবে? আমি এটাই বলবো যে আমাকে যেন আরো সাহায্য করা হয়, যাতে আমি আরো আগামী দিনে এগিয়ে যেতে পারি। কোন স্কুলে পড়তে? আমি শান্তিনগর বিদ্যা মন্দির। কত মার্কস পেয়েছো টোটাল? 485। ফেভারিট সাবজেক্ট? আমার অ্যাকাউন্টেন্সি। তোমার নাম? আমার নাম শুক্লা পাল। আপনার মেয়ে তো জেলায় একটা ফার্স্ট হয়েছে, কতটা ভালো লাগছে? আমার তো শুনে, রেজাল্ট শুনে খুব আনন্দিত লাগছে। আমাদের শহরের সবাই আনন্দিত হয়েছি, পরিবারের সবাই আনন্দিত হয়েছে, পাড়ার লোকজনও সব আনন্দিত হয়েছে। লকডাউনে যদি মাধ্যমিকটা দিতে পারেনি, হ্যাঁ এই তার মানে এটা তার বড়, সব থেকে বড় পরীক্ষা জীবনের। হ্যাঁ, এটা সাফল্য পাতে মানে কীভাবে ও সাফল্যটা পেল, কী কী করতো নিজের মতো? আমি তো বেশি চাপ দিইনি, নিজের মধ্যে নিজে পড়েছি নিজের ইচ্ছাতে, কোনো এক্সট্রা মানে কোচিং কিছু দেয়নি। তো ও যা পড়েছে নিজে পড়েছে, আমার কিছু বলতে হয়নি, ও সব নিজের করেছে। আপনি কি করেন? আমি অটো চালাই। মাসে মোটামুটি কতটা ইনকাম হয়? আমার মাসে মোটামুটি ধরুন ওই 6-7 হাজার টাকা। এই যে এখন তো মেয়ে হায়ার স্টাডিজে যাবে বলছে, এতে ওই পয়সা চলবে মনে হচ্ছে? চলবে না, কিন্তু একটা আমাকে আয়টা বাড়াতে হবে, একটু ভবিষ্যতে ভাবতে হবে। আপনি সরকারের কাছে কি চাইছেন? অনেক তো সহযোগিতা পাওয়া যায়, সেরকম সরকারের কাছে কোনো সহযোগিতা চাইছেন? সেটা এখন আমি কিছু ভাবিনি, এই কদিনের ভিতরে আমাকে ভাবতে হবে। হ্যাঁ, আমাকে দেখতে হবে যে কীভাবে ওটা আরও আগে বাড়িয়ে মানে সরকারের কোনো সাহায্য চাইছেন? সাহায্য চাইছি, কিন্তু ওটা চিন্তা ভাবনা করে আমি দেখব, তারপরে বলবো। আপনার মেয়ে কী করে, মানে পড়াশোনা ছাড়া আর কী ভালোবাসে? পড়াশোনা ছেড়ে ও ছবি আঁকতে ভালোবাসে, আর খাবারের মধ্যে বিরিয়ানিটা বেশি খাওয়া পছন্দ করে, আর মোবাইল থেকে কিছু শুনে রান্না করা। এখন কি পড়বে বলে চিন্তা ভাবনা করেছে? এখন তো বলছে ও সিএ নিয়ে পড়বে, সিএ নিয়ে পড়তে চাই। ও পুরো মানে মন থেকে সিএ নিয়ে পড়বো, প্রথম থেকে বলে এসছে। এখন সিএ নিয়ে ভর্তি, ও কিছু আমি বলিনি, ও সিএ নিয়ে পড়বে, সিএ নিয়ে ভর্তি করছি। আপনার নাম? आनंद पाल। आज आसनसोल के आश्रम मोड़ इलाके में गंधर्व कला संगम की तरफ से एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। यहाँ गंधर्व कला संगम से जुड़ी शाश्वत चैटर्जी, उद्योगपति सचिन राय, गौरी शंकर अग्रवाल, संतोष दत्ता, जगदीश बागड़ी, मनोज साहा पत्रकारों से रूबरू हुए। सचिन राय ने कहा कि गंधर्व कला संगम बीते करीब 20 सालों से शाश्वती चैटर्जी के नेतृत्व में शिल्पांचल में संस्कृति के विकास के लिए प्रयास कर रही है। इसी की एक और कड़ी है आगामी 30 मई को रानीगंज के नारायणकुड़ी इलाके में मथुरा चंडी मंदिर के पास आयोजित होने वाली रविंद्र नजरुल संध्या। उन्होंने कहा कि जैसा कि हम सब जानते हैं कि रानीगंज का नारायणकुड़ी इलाका ऐतिहासिक है, क्योंकि यहीं पर सबसे पहले कविगुरु रविंद्रनाथ टैगोर के पितामह प्रिंस द्वारकानाथ ठाकुर कोयला खदान की स्थापना की थी। इसलिए इस जगह के साथ इतिहास जुड़ा हुआ है, और यही वजह है कि शाश्वती चैटर्जी द्वारा 30 मई को रविंद्र नजरुल संध्या के आयोजन यहाँ किया गया है। হচ্ছে গন্ধর্ব কলা সঙ্গমে, যেটা প্রত্যেক বছর হয়, এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এবং এবার সেটা করেছি আপনারা সবাই জানেন, যেটাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ ডিক্লেয়ার করেছে। আমাদের শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু, পিতামহ দ্বারকানাথ ঠাকুর যেখান থেকে ব্যবসা শুরু করেছিলেন এখানে, সেটা সবাই জানেন, নারায়ণকুঠি, এবং সেটা পশ্চিমবঙ্গ সরকার আমাদের সেটা ডিক্লেয়ার করেছে হেরিটেজ বলে। সেখানে আমরা এবার রবীন্দ্র নজরুল সন্ধ্যাটা আমরা সেলিব্রেশন করব, এবং এবছর যাতে যেটা শুরু করব সেটা আরও যাতে আগামী দিনে আরও ভালো হয়, সবাই সেটাকে যায়, এটা পরিচিতি পায়, এই উদ্দেশ্য হচ্ছে আমাদের এইটাই। আমরা এখানেও করতে পারতাম, এই হলে করতে পারতাম, অন্য জায়গায় করতে পারতাম,
কিন্তু নারায়ণকুঠিকে আমরা সিলেকশন করেছি এই জন্যেই যে সেটাকে আমরা যাতে আসানসোলের মানুষের কাছে একটা পরিচিতি লাভ করে এবং ওটা একটা দর্শনীয় এই শিল্পাঞ্চলে, এবং সেটা যাতে আরও দর্শনীয় হয়, সবাই যাতে যায়। এবং এই দিনটা বিশেষত রবীন্দ্র সন্ধ্যাকে, রবীন্দ্র নজরুলকে নিয়ে যেটাকে আমরা করব, তাদের উৎসর্গ করব তাদের নামে। এবং আমাদের যারা সদস্য আছেন, এই শিল্পাঞ্চলে যারা সদস্য আছেন, তারা তো জানেনই, আপনাদেরকে অনুরোধ করছি এই ব্যাপারটাকে একটু হাইলাইট করার জন্য। এবং আপনারা যদি যেতে পারেন বা ওখান থেকে কোনো মাধ্যমে খবরটা সংগ্রহ করতে পারেন, তাহলে তারপরে যদি হাইলাইট করেন তাহলে খুব ভালো হয়, এটাই আমাদের অনুরোধ। এবার আমাদের শাশ্বতীদি যিনি প্রথম থেকে আছেন, জানেন এই গন্ধর্ব কলা সঙ্গমের ফাউন্ডার, উনি এবার আমাকে আপনাদের ব্রিফ করবেন। জি, আমি ভারতীয় সংস্কৃতি নিয়ে বহুদিন কাজ করছি। বেসিক্যালি আমি ক্লাসিক্যাল ডান্সার এবং টিচার ছিলাম, একসময় ডিগ্রি স্কুলের টিচার ছিলাম বহু বছর। তো আমি কালচার নিয়ে অনেক দিন থেকে কাজ করছি। তো 2002 সাল থেকে আমাদের প্রথম রবীন্দ্র সন্ধ্যা আমরা ওই অঞ্চলে আমি সিলেক্ট করি। এটা আমার একটা ভাবনা ছিল, আমার একটা ইচ্ছে ছিল। তো আমি সেই সময় কোনো হলে করতে পারতাম, যে কোনো হল নিয়ে আমরা করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে হলো যে ওই জায়গাটার একটা কালচারাল, হিস্টোরিক্যাল, সোশ্যাল হেরিটেজ আছে যেটা একদমই ঢাকা পায়। 2002 সালে তো মানুষজন খুব একটা জানতেন না। হ্যাঁ, তো সেইখানে আমরা ঠিক করলাম, আমি ওখানকার রানীগঞ্জ এলাকার, আসানসোলে সুব্রত দা, এদের সাথে কিছু কথা বলে আমি ওনাদেরকে বললাম যে এটা করলে কেমন হয়। ওনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং সেই সাল থেকে আমরা স্টার্ট করি। 4-5 বছর এটা শুধু রবীন্দ্র সন্ধ্যা হয়েছিল। তারপরে আবার একটা ভাবনা এলো যে এটা তো নজরুলেরও জায়গা, নজরুলের জন্ম, নজরুলের পড়াশুনো, নজরুলের সব কিছু বড় হয়ে ওঠাটা, কবি হয়ে ওঠাটা সবই এই অঞ্চল ঘিরে। তাহলে শুধুমাত্র রবীন্দ্রনাথ কেন, আমরা এর সাথে নজরুলকে যুক্ত করে শুরু করি। এইভাবে আমরা ওখানে প্রতিটা বছর করি, যেখানে আমাদের পূর্ব প্রেসিডেন্ট উদ্যোগ নিয়ে করেছিলেন সুব্রত দত্ত দা, আর তারপরে শচীনদাও ওখানে গেছেন, আরও আমাদের কমিটি মেম্বার্সদের আমি হেল্প পেয়েছি। তো ওইখানে আমার যেটা ইচ্ছে, যেটা আমি ওনাদের কাছে জানিয়েছি, যে ওখানে শুধুমাত্র একটা যে প্রোগ্রাম করব আর চলে যাব, আবার 1 বছর পর প্রোগ্রাম না, ওখানে সার্বিকভাবে আমরা একটা উন্নয়ন চাইছি। তো উন্নয়ন তো গভর্নমেন্ট করছেন, এবার গভর্নমেন্ট তো পুরোটাই গভর্নমেন্টের ওপর ছেড়ে দিলে হয় না, মানুষের কনসিয়াসনেসটা আগে দরকার। সবাই যদি তার জায়গা থেকে একটু একটু করে ছাড়ে তাহলেই কিন্তু একটা বড় কাজ হয়। সবাই যদি একটু একটু করে বন্ধনটা তৈরি করে তাহলেই কিন্তু একটা বড় কাজ হয়। তো সেই উদ্যোগ নিয়ে এবং সেই অ্যাপ্রিসিয়েশনটা, আমার পেছনে সাপোর্ট বা মোরাল সাপোর্ট যাই বলুন, এত গুণীজন মানুষদের আছে বলে আমি এটা সাহস করতে পেরেছি। এখন আমরা আমাদের যে প্রকল্পটা, আমাদের এইটা 3 বছর বন্ধ ছিল। 2 বছর কোভিডের জন্য বন্ধ ছিল, আর গত বছর আমরা এটা করে উঠতে পারিনি, কারণ সবে তখন কোভিড থেকে নর্মালাইজ হয়েছে। তো আমরা দেখলাম একটা বছর যাক, নেক্সট ইয়ার করবো। তো এই বছর আমরা এটা নিয়েছি, ভীষণ কম সময়ে ঠিক হয়েছে। কতটা ভালোভাবে করতে পারবো জানি না। এটা রানীগঞ্জ অ্যান্ড আসানসোল কমিটি অফ গন্ধর্ব কলা সঙ্গম, দ্য পালস অফ ইন্ডিয়া, এটা অর্গানাইজ করছে। এই টোটাল শিল্পাঞ্চলকে জুড়ে আমরা করতে চাইছি এবছর, এবং পরবর্তীকালে আরও একটু এগোবে। আর তার সাথে সাথে শুধুমাত্র একটা কালচারাল প্রেজেন্টেশন নয়, আমরা একটা উন্নয়নমূলক কাজ, যেমন ধরুন ওখানকার যে বাগানটা আমাদের মাননীয় তাপস ব্যানার্জি মহাশয় করে দিয়েছেন, ভীষণ সুন্দর করে প্রোটেক্ট করে দিয়েছেন। আগেও আমি গাছ লাগিয়েছি, অনেক গাছ লাগিয়েছি, সেগুলো একটাও ওখানে রক্ষা পায়নি, কারণ ওখানে প্রোটেকশন ছিল না। এখন তো খুব ভালো, ওখানে আপনারা গেলে দেখবেন সেদিন যে হয়েছে। তো সেইখানটাতে আমরা এবারে আরও নতুন করে কিছু ভাবনা করতে পারি, ডিজাইন করতে পারি, কিছু গার্ডেন, কিছু ফুল, কিছু পাতাবাহার, নানান রকমের গাছ লাগাতে পারি। আর কিছু গেটের কনস্ট্রাকশনের আমাদের একটা ইচ্ছে আছে, তোরণ, যেটা দিয়ে ইমিডিয়েটলি মানে হাইওয়েগুলোর ওপরে উইথ কনসার্নড পারমিশন অফ কনসার্ন ডিপার্টমেন্টস নিয়ে আমরা এগুলো করলে কি হবে, ইমিডিয়েটলি ওই জায়গাটা একটা, এমনিতেই তো একটা হেরিটেজ আছে কিন্তু মানুষ জানে না, ওটা মানুষের সম্মুখে ইমিডিয়েটলি চলে আসবে। হ্যাঁ, তাহলে কি ট্যুরিস্ট ইন্টারেস্টটা বাড়বে, ট্যুরিস্টের যে ইম্পর্টেন্সটা বাড়বে। তার সাথে সাথে কালচারালটা আমরা দেখাশোনা করব, গভর্নমেন্টের তরফ থেকে যেটুকু করছেন ওনারা করবে, আমরা সহযোগিতা করব। তো এইভাবে যদি আমরা সবাই মিলে এটা করি তাহলে কিন্তু ওই জায়গাটা আমাদের এই শিল্পাঞ্চলের একটা প্রসিদ্ধ জায়গা হয়ে যাবে।
যদিও ওটা ডিক্লেয়ার তো অলরেডি করে দিয়েছেন, এবার টাইম লাগবে আস্তে আস্তে করতে। এই হচ্ছে আমার তরফ থেকে এটা আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা একটা ওয়াইড সার্কুলেশন করবেন, কারণ নিউ জেনারেশন কিছু জানে না। কালকে আমি একজন আমরা একটা কাজে বসেছি এইটার ব্যাপারে, তখন একজন ভদ্রমহিলা যথেষ্ট অভিজ্ঞ শিক্ষিত, উনি বলছে ওমা তাই নাকি, আমি তো জানি না ওখানে এরকম ব্যাপার। তো এগুলো শুনলেও খারাপ লাগে, কিন্তু তার দোষ নয়, কারণ কি এটা সেই নিয়ে এতটা চর্চা হয়নি, তাই না? তো আপনারা আসবেন অবশ্যই, আমরা আবার আপনাদের জানিয়ে দেবো, কার্ড পাঠিয়ে দেবো, সচিনদা আপনাদেরকে পাঠিয়ে দেবেন কার্ড। তো আপনারা সেদিন প্রেজেন্স থাকুন, পুরো প্রোগ্রামটা দেখুন। প্রোগ্রাম হয়েছিল, তাতে তাপস ব্যানার্জি এসেছিলেন। তো উনি তখন ওইখানে ওই এডিডি এর চেয়ারম্যান ছিলেন, তারপরে উনি ওইখানের এমএলএ হয়েছেন, এডিডি এর চেয়ারম্যান আছে। তো এখন এডিডি এর তরফ থেকে অনেকটা ওনার যতটুকু ক্যাপাসিটি আছে, যতটুকু দায়রা আছে, তার মধ্যে উনি অনেকটা করেছে, রাস্তা ফাস্তা করেছে, লাইট ফাইট লাগিয়েছে। তারপরে 13 থেকে এখন আপনি কাল পরশুদিন যখন যাবেন তখন দেখবেন অনেকটা কাজ হয়েছে, মানে বিশাল কিছু হয়নি। এবার আমরা কথা করেছি, হ্যাঁ করছি, বলছি, হ্যাঁ হ্যাঁ আমরা এখনো হয়নি। এখন যেহেতু বাবুল সুপ্রিয় আছেন এখন ট্যুরিজম মিনিস্টার, ওনার সঙ্গে পরশুদিন কথা হয়েছিল, তো উনি 30 তারিখে আসতে পারছেন না। তারপরে এখন তো এডিডি এর ফান্ড থেকে যা হচ্ছে, তারপরে ট্যুরিজম ডেভেলপ যদি করতে হয়, আপনি যেটা বলছেন ইনফ্রাস্ট্রাকচার, মানে সবচেয়ে বড় একটা ভালো রাস্তা দরকার, পুরুলিয়া থেকে লোক আসতে পারে, এখান থেকে আসতে পারে, তারপরে কিছু ট্যুরিস্ট লজ ফজ হবে, এইসব কিছু প্রাইভেট হবে, কিছু হবে, মানে আস্তে আস্তে হয়েছে। কিন্তু আপনি যেটা বলছেন যে বহুত কিছু হয়েছে, সেটা হয়নি। এটা যতক্ষণ না একটা ট্যুরিজম মিনিস্ট্রি এটাতে ট্যুরিজমকে প্রমোট করে হেরিটেজ সাইট হিসাবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সেই সিদ্ধান্ত নিতে আমাদের তাপস ব্যানার্জির অনেকটা রোল ছিল। ইনফরমেশন অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, হেরিটেজ কমিশন, এর সাথে কি কোনো কোঅর্ডিনেশন না, হয়তো আড্ডার হয়েছে বা আমাদের হয়নি। না, আমাদের যেটা আমরা এটা করছি যে এই রবীন্দ্র নজরুল করার যেভাবে এটা স্বীকৃতি দিয়েছে, গভর্নমেন্ট স্বীকৃতি দিয়ে তারপরে এডিডিএ কিছু কাজ শুরু করেছে। আমরা আশাবাদী এরপরে এডিডিএ আরও ভালো কাজ করবে, এবং আমরা যেটা বলছেন ট্যুরিজম ডিপার্টমেন্টের সঙ্গে, যার মন্ত্রী মাননীয় বাবুল সুপ্রিয় বর্তমানে, তার সঙ্গে আমরা গন্ধর্ব কলা সংঘের তরফ থেকে একটা মাস্টার প্ল্যান জমা করব। সেই মাস্টার প্ল্যান অনুযায়ী ওনার যতটুকু করবেন ঠিক আছে, কারণ যে কোনো কাজ এখন এখানে করতে গেলে শুধু গভর্নমেন্টের উপর ডিপেন্ড করলেও হবে না, পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর যৌথভাবে কাজ করতে হবে। অতএব প্রাইভেট সেক্টরেও আমরা চেষ্টা করব যে যদি ইসিএল এর তরফ থেকে কোনো শেয়ার ফান্ড থেকে কিছু পাওয়া যায়, যদি ইসকো থেকে কিছু পাওয়া যায়, এবং প্রাইভেট যারা যদি এগিয়ে আসে, এইভাবে আমরা সবার সহযোগিতা নিয়ে ওটাকে ডেভেলপ করার চেষ্টা করব। আগামীতে সেই পরিকল্পনা আমাদের আছে, এবং আমরা আশাবাদী সবসময় যে পশ্চিমবঙ্গ সরকারি যে পর্যটন দপ্তর রয়েছে, এবং যিনি অতীতে এখানে এমপি ছিলেন, তিনি ওই এলাকা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, এবং তার কাছে আমরা গন্ধর্ব কলা সঙ্গমের তরফ থেকে আমরা আবেদন করব। আমরা আশাবাদী যে আগামী দিনে নিশ্চয়ই সেটাকে ডেভেলপমেন্টের জন্য কিছু করবেন। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। हिलव्यू हॉस्पिटल, अ मल्टी स्पेशलिटी हॉस्पिटल विद आईसीयू एंड डायलिसिस यूनिट। हिलव्यू हॉस्पिटल में ऑर्थोपेडिक, न्यूरोसर्जन, जनरल फिजिशियन, ऑन्कोलॉजिस्ट, चाइल्ड स्पेशलिस्ट, गायनेकोलॉजिस्ट, होम्योपैथी सहित 15 विभागों के विशेषज्ञ चिकित्सकों द्वारा मरीजों का इलाज किया जाता है। हमारे यहाँ आपको मिलेगी कैशलेस इलाज की सुविधा। इसके अलावा अत्याधुनिक आईसीयू, एनआईसीयू, डायलिसिस यूनिट, ट्रॉमा केयर सहित हर वो सुविधा मिलेगी जो हिलव्यू को बनाती है सही मायनों में एक मल्टी स्पेशलिटी हॉस्पिटल। हमारे यहाँ स्वास्थ्य साथी कार्ड पर भी इलाज उपलब्ध है। हिलव्यू हॉस्पिटल, हमारा पता एसबी गौराई रोड, नियर आसनसोल कोर्ट, श्रीपल्ली कालीबाड़ी, इंडियन ऑयल पेट्रोल पंप के विपरीत। मोबाइल नंबर 9046007833, 9046007834।
अरसलान बिरयानी बस्ती बाजार आसनसोल। मोबाइल नंबर 9434195959 या 7001959233। विद्रोही कवि काजी नजरुल इस्लाम की जयंती के अवसर पर आज आसनसोल नगर निगम की तरफ से उनको श्रद्धांजलि अर्पित की गई। आसनसोल के आश्रम मोड़ इलाके में लगी उनकी प्रतिमा पर माल्यार्पण किया गया। इस मौके पर आसनसोल नगर निगम के मेयर विधानोपाध्याय, चेयरमैन अमरनाथ चटर्जी, डिप्टी मेयर वसीम उल हक, MMIC गुरदास चटर्जी, मानस दास, पार्षद श्रावणी मंडल सहित आसनसोल नगर निगम के तमाम कर्मचारीगण उपस्थित थे। सभी ने काजी नजरुल इस्लाम को श्रद्धांजलि अर्पित की। ইংরেজিতে 24 তারিখে ওনার জন্ম হয়, 24শে মে, কিন্তু আমরা বাংলায় 11ই জ্যৈষ্ঠ এই দিনটা পালন করে থাকি। অনেকের মনে সন্দেহই থাকতে পারে যে হঠাৎ দুদিন পর কেন হচ্ছে, তাই বাংলায় 25শে বৈশাখ এবং নজরুল সাহেবের আমরা এই দিনটা পালন করে থাকি। তো আজকে যে কথাগুলি ভুলে গেলেন, যে ওনার যে সাহিত্য, ওনার যে চর্চা, সেইটা নতুন প্রজন্মকে আমাদেরকে জানান দিতে হবে। তার কারণ আমরা এই যে মাল্যদান, এটা 124তম বছর। আমি মেয়র সাহেবকে আবেদন করবো 125 বছর যাতে সাড়ম্বর আমরা পালন করতে পারি এবং যে শ্রদ্ধা আমরা জানাবার কথা বলছি আরো ভালোভাবে ওনাকে শ্রদ্ধা জানাতে পারি, তারই চেষ্টা আমরা পরের বছরও করবো। প্রত্যেকবার মালা দিয়ে ওনাকে শ্রদ্ধা জানানো হবে তা নয়, আর যে কাজগুলো আমাদেরকে আরো করতে হবে। আমরা আগামী দিনেও আমরা মিটিং করে এর আগেও সবাইকে ডেকেছিলাম গুণীজনদের, যে তাদের কিছু যদি চিন্তা ভাবনা থাকে, যেহেতু আমরা এই শহরে জন্মগ্রহণ করেছি যেখানে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছেন, তা আমরা নিজেরাও জন্ম যে এরকম একটা মহৎ কবিকে আমরা পেয়েছি। তাই আজকের দিনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা কিন্তু জানতে পারলাম যে কবি 100 বছর আগে এই কবিতা লিখে দিয়ে গিয়েছিলেন যে ধর্মের নামে হানাহানি চলবে, সেই হানাহানির বিরুদ্ধে একদিন প্রত্যেকটি মানুষকে রাস্তায় নেমে তুলতে হবে। যে ধর্মকে আমরা ঘৃণা করি, আমরা মানুষকে ভালোবাসি, আমরা মানুষের মধ্যে এখানে প্রেম জাগাতে চাই। তাই জন্য বারবার যে সমস্ত কবিতাগুলো উনি লিখে গেছেন, সেই সমস্ত কবিতাগুলোর মধ্যেখানে এক সাম্যবাদের কথা লিখে গেছেন, সম্প্রীতির কথা লিখে গেছেন, ভালোবাসার কথা লিখে গেছেন। আমরা দেখেছি সেই সময় পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীদের উজ্জীবিত করার জন্য যে সমস্ত গান, যে সমস্ত কবিতা লিখে স্বাধীনতা সংগ্রামীরা রাস্তায় বেরিয়ে পড়তেন। মৃত্যুকে বরণ করবার আগে সেই নজরুলের কবিতা আবৃত্তি করে দীনেশ গুপ্ত যখন ফাঁসির মঞ্চে যাচ্ছে, কি হুলদাস দত্ত যখন যাচ্ছেন, তখন আমরা দেখি যে কাজী নজরুল কত বাস্তবিক, কত প্রাসঙ্গিক, কত সুন্দর, কত সত্য, কত পবিত্র, কত আনন্দিত। সেই আনন্দিতের মধ্যে খান দিয়ে কবিতা পাঠ করতে করতে মৃত্যুবরণে যাচ্ছে, আমরা সেগুলো দেখেছি। তার অগ্নিবীণা, তার প্রলয় শিখা, এই সমস্ত গ্রন্থগুলোর মধ্যে খান দিয়ে যখন আমরা পড়াশোনা করি, যখন এখনো আমরা মনে করি যে আমাদের আজকেও প্রতিবাদ করা দরকার আছে। কবি যখন বলছে যে আমি সেই দিন হবো শান্ত, সেই দিন শান্তের কথা বলছেন যেদিনকে পৃথিবীতে হানাহানি থাকবে না, ধর্মের ভাগাভাগির মধ্যে কোনো ভাগাভাগ থাকবে না, যেদিন তরবারের মধ্যে রক্ত থাকবে না, সেদিন ভালোবাসার মধ্যে সম্প্রীতি থাকবে, সেই দিনের ক্ষান্ত হতে বলছে ভারতবর্ষের জনগণকে, পশ্চিমবঙ্গের জনগণকে এবং পশ্চিমবঙ্গের মানুষজনকে। আজকে আমরা সেই বাস্তবিক জায়গায় যদি পৌঁছাতে না পারি, তাহলে কবির এই 124তম জন্মদিন পালনে আমাদের কাছে ব্যস্ত হয়ে দাঁড়াবে। আসুন আমরা সমবেতভাবে সেই হানাহানির বিরুদ্ধে দাঁড়াবার প্রয়াস করি, আর সুন্দরভাবে সকলের কাছে বলে বেড়াই যে কাজী নজরুল ইসলাম আমাদের এই চুরুলিয়া গ্রাম থেকে সারা বিশ্বের মধ্যেখানে যে আবৃত্তি এবং যে সঞ্চয়িতা কবিতার মধ্যে পাখির গ্রন্থের মধ্যে খান দিয়ে সারা পৃথিবীকে, ভারতবর্ষ থেকে আসানসোলের যে মানচিত্র তিনি তুলে ধরেছিলেন, আসানসোলের মানুষের যে চরিত্র তুলে ধরেছিলেন এবং পরাধীন ভারতবর্ষের কথা সেদিন যেরকমভাবে তুলে ধরেছিলেন,
এবং মানুষের মনের মধ্যেখানে যে বিপ্লবী মন্ত্র জাগিয়ে তুলেছিলেন এবং পরবর্তীকালে 100 বছরের পরও সেগুলো যে সত্য হয়ে রয়েছে তা আমাদের কাছে একটা কাল্পনিক ভাবধারার মধ্যেখানে রয়েছে। সেই কাল্পনিক ভাবধারাকে সত্য করার জন্য আমরা প্রত্যেক বছর এই দিনটিতে কবির চরণে প্রণাম জানিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করি আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে। আসুন আপনারাও সেইভাবে শ্রদ্ধা নিবেদনের মধ্যেখান দিয়ে কাজী নজরুলকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রয়াস করুন। এই কটি কথা বলে উপস্থিত সকলকে আমার নমস্কার, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নমস্কার। আজকে 124তম বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে প্রতি বছর আমরা এই দিনটিকে পালন করি, ওনাকে সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছে আমাদের ডেপুটি মেয়র, অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। অমরদা বক্তব্য রেখেছেন, আমাদের রবিউলদা বক্তব্য রেখেছেন। আমি একটা কথাই বলবো রবিউলদার কথাটা দিয়ে, যে আমাদের শুধুমাত্র জন্মদিন বা মৃত্যুদিন পালন করে ফুল চড়িয়ে আমাদের কোনো মনে হয়, আমরা হয়তো ভাবছি আমরা সম্মান জানাচ্ছি, কিন্তু মনে হয় না আমরা সম্মান জানাচ্ছি। কারণ আমরা সেদিনই সম্মান জানাতে পারবো যেদিন ওনার কবি নজরুলের যে লেখা, যে নাটক বলুন, কবিতা বলুন, উপন্যাস বলুন, যেগুলো লিখেছেন, যে সমাজ ব্যবস্থাকে তিনি যেভাবে তৈরি করতে চেয়েছিলেন, যেখানে কোনো ধর্ম থাকবে না, কোনো জাত থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না। তো সেদিনে আমরা, যেদিন আমরা নিজেরা প্রত্যেকটি মানুষ যেদিন ওনার এই কথাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো, সেদিনই আমরা আসল ওনাকে সম্মান জানাতে পারবো। তাই আমরা সবাই ওনাদের কবিতা পড়ি, উপন্যাস পড়ি শুধুমাত্র মার্কসকে পাস করার জন্য। ওনাদের যেটা ভাবধারা ছিল সেটাকে কিন্তু আমরা কোনোদিনও চিন্তা করি না, খালি আমরা পাস করবো এটার জন্য করে থাকি। তো বর্তমান সরকার, যেটা বলছিলেন, বর্তমান সরকার সম্মান জানিয়েছেন আমাদের এখানে বিশ্ববিদ্যালয়, আমাদের এখানে ইউনিভার্সিটি করেছেন। কারণ একটাই, যে আমাদের যারা যুব সম্প্রদায় আছে, যারা নতুন উঠে আসছে, তারা এই বিমানবন্দর বিশ্ববিদ্যালয় দেখে ওনাদের নামটাকে যেন মনে রাখতে পারেন। কারণ আমি আগে বললাম শুধুমাত্র পাস করার জন্য পড়ি। তো আমি সম্মান জানাচ্ছি, ওনাকে প্রণাম জানাচ্ছি। আমরা গর্ববোধ করি যে আমরা ওনার জন্মস্থানে আমরাও জন্মগ্রহণ করেছি, এবং আমরা ওনার জন্মস্থানটাকে যাতে আগামী দিনে উনি তো ভারতবর্ষ কেন পৃথিবীতে এই জায়গাটাকে মুখ উজ্জ্বল করেছেন, সেই মুখ উজ্জ্বলটা যেন আমরাও রাখতে পারি। তাই সকলকে ধন্যবাদ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসানসোল কর্পোরেশনের সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। তম নজরুল জয়ন্তী ছিল আজকে, রাত্রেবেলায় সান্ধ্য অনুষ্ঠান আছে রবীন্দ্র ভবনে। তো আজকে আমরা এসেছিলাম, আমাদের মেয়র সাহেব এসেছিলেন, চেয়ারম্যান, ডেপুটি মেয়র, বড় চেয়ারম্যান, কাউন্সিলররা সবাই আমরা উপস্থিত ছিলাম। প্রকৃত শ্রদ্ধা জানানো তখনই হবে। আজকে আলোচনা হলো যে ওনার সম্বন্ধে আরও আমাদের চিন্তাভাবনা বাড়াতে হবে এবং আগামী প্রজন্মকে আমাদেরকে জানাতে হবে যে কীভাবে ওনার জন্মদিনটাকে আরও বিশেষভাবে আকর্ষণীয় করা যায়, এবং ছোট বাচ্চাদের মধ্যেও এই ভাবনা তুলে ধরতে হবে। ওনার যে সবার সঙ্গে একসঙ্গে থাকা, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ওনার যে কবিতা, সেই কবিতাকে আরও ভালোভাবে জনসমক্ষে তুলে ধরা, এটাই হবে কর্পোরেশনের প্রকৃত কাজ। তাই আজকের দিনে ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে আসানসোল কর্পোরেশন সাংস্কৃতিক দপ্তর যে অনুষ্ঠানের আয়োজন করেছিল তার জন্য ধন্যবাদ। এবং সমস্ত আসানসোলবাসী তথা চুরুলিয়াবাসী, যেখানে কবির জন্মস্থান, তথা পশ্চিম বর্ধমানের সমস্ত দর্শকদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। নজরুলের জন্মদিন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে মাল্যদানের মধ্যেখান দিয়ে। আমরা চাই নজরুলের যে সাম্যের কবি এবং প্রগতিশীল কবি, সেই ভাবনা যেন সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে যায়, এবং প্রগতিশীল ভাষা হিসাবে, প্রগতির ভাষা হিসাবে ওনার কবিতা যেন বারবার আবৃত হয় এবং মানুষ যেন সজাগ থাকে। এবং পৌর নিগম এই সমস্ত কর্তব্য পালনের মধ্যেখান দিয়ে গুরুদাস চ্যাটার্জির নেতৃত্বে যে মহিষীদের মাল্যদানের ব্যবস্থা করেছেন, তার জন্য ওনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রতি বৎসর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করি।
124তম বর্ষ এবার। আজকে কর্পোরেশনের পক্ষ থেকে এখানে মূর্তিতে মাল্যদান করে ওনাকে সম্মান জানালাম, ওনাকে প্রণাম জানালাম এবং আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে আজ বিকেল 5টা থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমি সকলকে আপনার চ্যানেলের মাধ্যমে রবীন্দ্রভবনে আসার জন্য অনুরোধ করছি। गुरुवार की तेज आंधी के कारण हुए दर्दनाक सड़क हादसे में आइसक्रीम विक्रेता की मौत हो गई। मृत आइसक्रीम विक्रेता का नाम प्रदीप कुमार प्रसाद है। उनकी उम्र तकरीबन 59 साल थी। यह सड़क हादसा सालानपुर थाने के आसनसोल चित्तरंजन रोड पर हिंदुस्तान केबल गेस्ट हाउस के पास हुआ। प्रदीप कुमार प्रसाद गुरुवार की रात करीब 8 बजे आइसक्रीम का बक्सा जमा करने के लिए चित्तरंजन से आइसक्रीम का डब्बा लेकर रूपनारायणपुर की ओर जा रहे थे, लेकिन इससे पहले कि वो अपना बक्सा जमा कर पाते, आसनसोल चित्तरंजन रोड पर श्रमिक मंच के सामने अंधेरा होने के कारण एक बड़ी कार ने उन्हें टक्कर मार दी। उस समय वहां से गुजर रहे एक टोटो चालक की उन पर नज़र पड़ी। भले ही वो बोलने की स्थिति में नहीं थे, लेकिन उनकी सांसें चल रही थी। उस वक्त टोटो चालक ने आनन फानन में उस व्यक्ति को स्थानीय सालानपुर प्रखंड के पीठा केयारी अस्पताल में भर्ती करा दिया और वहां से उन्हें छोड़कर फरार हो गया। তো দেখো আমিও ঠিক মতো জানি না। আচ্ছা, আমি তো মানে ডিউটিতে ছিল, তো আমাকে ফোন করে বললো কি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কে ওই যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম কি? যার অ্যাক্সিডেন্ট তার নাম কি? আমার শ্বশুর প্রদীপ কুমার প্রসাদ। প্রদীপ কুমার প্রসাদ। মানে কি হয়েছিল ঘটনাটা তাও? ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো বলছে কি কে বললো আমাকে যে টোটোতে উড়িয়ে দিচ্ছি। তো বললো কি যে তারপর এখন থানাওয়ালা বলছে যে টোটোতে তো আমরা তো দেখিনি, বৃষ্টি পড়ছিল সেই সময়, অন্ধকার ছিল, টোটোতে উঠিয়ে নিয়ে এসছে। আমরা ভাবলাম হয়তো টোটোতে উড়িয়েছে, মানে পুরো ক্লিয়ার বলেনি যে টোটোতে উড়িয়েছে। আচ্ছা, ওরাও মানে কনফিউজ হয়ে যাচ্ছে যে অন্ধকার ছিল, টোটোতে উড়িয়েছে মনে হচ্ছে। তো এখানে এসে দেখলাম স্পট হয়ে গেছে। তো কোথা থেকে আসছিল, কি করতো কাজ? ও আইসক্রিম গাড়ি চাই। আইসক্রিম কোথা কোন দিক থেকে আসছিল আর কোথায় ঘটনাটা ও ঘটেছে? আসছিল মানে আমার কাছেই থাকে, আমার শ্বশুর আমার সঙ্গেই থাকে। তো মানে বাড়িতে চা খেয়ে নিয়ে তারপর বেরিয়েছে, আর সেই সময় বৃষ্টি হচ্ছিল হালকা। একদম ওই শ্রমিক মঞ্চটা আছে ওইখানে টেবিলতে, হ্যাঁ, শ্রমিক মঞ্চটা ওইখানে। আপনার কি নাম? আমার নাম সঞ্জয় বাউরি। आसनसोल के एसबी गोराई रोड इलाके में मैदाकल मोड़ के निकट एपीसी पल्ली केजी बोस भवन लेन में एक मंदिर की प्राण प्रतिष्ठा की गई। यहाँ बड़ी संख्या में स्थानीय बाशिंदे उपस्थित थे, जिनके सहयोग से ये मंदिर बनकर तैयार हुआ है। नेशनल क्लब नामक एक क्लब की तरफ से इलाके के लोगों के सहयोग से मां शेरावाली का यह मंदिर बनकर तैयार हुआ है। यहाँ भगवान शिव और बजरंग बली भी विराजमान हैं। वो मंदिर आप लोग क्लब की ओर से, इसके बारे में क्या बोलना चाहते हैं? इसके बारे में बोलना चाहेंगे, हमारा क्लब का इस्टेब्लिशमेंट आज का नया नहीं है, ये 1989 का इस्टेब्लिशमेंट है। जब हम लोग बहुत बच्चे हुआ करते थे, ठीक है, उस समय हम लोग का बहुत बड़ा सपना था कि अपना एक मंदिर हो। तो वैसे एज में हम लोगों ने जैसे तैसे करके एक ज़मीन को रजिस्ट्री करवाया, ठीक है। तो ये इस्टेब्लिशमेंट 1989 का है। उसके बाद हम लोग अपने काम में व्यस्त हो गए हैं। ये जो 2019 में जो लॉकडाउन हुआ, हम लोग का थोड़ा बैठना जमावड़ा थोड़ा बढ़ गया, तो हम लोगों ने डिसाइड किया कि यहाँ बहुत जल्दी माता रानी का मंदिर को बनाया जाए। वो जो हम लोग को मन में जोश आया, माता का कृपा हुआ, तो हम लोगों ने मंदिर का निर्माण के लिए हम लोग जोड़ तोड़ से मेहनत किए और आज आपके सामने उसका दिखाई पड़ रहा है, ठीक है। बाद बाकी हमारे टोटल समाज के जितने लोग हैं, मोहल्लेवासी हैं, सब कोऑपरेटिव हैं, हमारे मेंबर्स भी एक्टिव हैं। और आज का जो प्रोग्राम संपन्न हुआ, कलश यात्रा से लेकर के भंडारा तक का, सब 100% सुचारू रूप से चला है। और टोटली कार्यक्रम जितना हुआ है सब परमिशन लेकर के ही हुआ है। जैसे आपका थाना का परमिशन हो, या आपका लाइट का परमिशन हो, या आपका मैदान का परमिशन हो, सारा परमिशन लेने के बाद में कार्यक्रम को सुचारू रूप से संपन्न। जो ये मंदिर का आज निर्माण किए हैं, अच्छी बात है। पाड़ा मोहल्ला सब समझिए, इसमें और भी आप लोग मतलब समाज के कार्य में और भी बढ़ चढ़ के हिस्सा आगे आने वाले समय में उसको हम लोग और आगे बढ़ा के जाएंगे। हम लोग का ये
सिद्धांत है कि आगे और बढ़ना है, यहाँ रुकना नहीं है। और आपका नाम परिचय? हमारा नाम शैलेश कुमार बर्नवाल और नेशनल क्लब के हम सेक्रेटरी। इसलिए ये प्रोग्राम चल रहा है आप लोग? आज हम लोग का प्रोग्राम इसलिए चल रहा है कि हम लोग एक यहाँ माता का मंदिर स्थापित किए हैं। किस जगह? APC पल्ली, SB राय रोड। यहाँ पे हम लोग का नियर KG भवन गली है, उसमें वहीं पे अंदर भी एक जगह है, वहीं पे हम लोग नेशनल क्लब है, नेशनल क्लब का वहाँ जगह में हम लोग ये मंदिर स्थापित किए हैं। तो यहाँ पे हम लोगों का प्रोग्राम आज हम लोग का कलश यात्रा था सुबह में, और शाम का भंडारा का प्रोग्राम, और रात में हम लोगों का जागरण का प्रोग्राम था। किसी कारण से आंधी तूफान आ गया, उसके कारण से हम लोगों का आज प्रोग्राम पोस्टपोन हो गया है। ये प्रोग्राम हम लोग का 2-3 दिन में देखते हैं कब होता है, लेकिन ये प्रोग्राम फिर नेक्स्ट हम लोग करेंगे। पूरा मोहल्ला का जो सपोर्ट हम लोग को मिला है, मोहल्ला का सपोर्ट के साथ माताओं बहनों सब साथ में थी, सबको सपोर्ट के साथ, प्लस हमारे जो नेशनल क्लब के मेंबर्स हैं उन लोग का भी बहुत सपोर्ट था। हमारे जो मेंबर्स हैं बहुत एक्टिव मेंबर सब लेके हम लोग इस प्रोग्राम को आज बहुत सक्सेस कर रहे हैं, और अभी भी और भी बहुत सारा काम बाकी है। तो हमारे नेशनल क्लब का जो प्रेसिडेंट है जॉय सिन्हा, वो भी हमारे साथ हैं, और हमारे जो सेक्रेटरी साहब हैं मिस्टर शैलेश कुमार बर्नवाल, ये हमारे सेक्रेटरी साहब हैं, और मेरा नाम संजय कुमार साहब है। इस मंदिर का हम कैशियर हैं, और परमानंद साहब वो भी कैशियर हैं सर। तो आज हम लोग इस जगह को सुचारू रूप से बहुत सुंदर ढंग से यहाँ पे प्रोग्राम को स्थापित किए हैं, सभी मेंबर्स के सहमति के साथ। पाड़ा जो वासियों जो है यहाँ पे हम लोग को कदम से कदम मिलाकर साथ चले हैं, और हम लोग का जो कलश यात्रा हुआ था बहुत ही भव्य कलश यात्रा हुआ था, जिसमें करीब मिनिमम मान के चलिए 1000 लोगों का एक कलश यात्रा था। और सुबह में एक और प्रोग्राम भी किए थे हम लोग नगर भ्रमण का, जो कि माँ को पालकी में लेके पूरे नगर में घुमाए हैं उनको। तो ये भी एक देखने लायक दृश्य था। तो इस तरह से हम लोगों का आज ये प्रोग्राम संपन्न हुआ। आपका नाम परिचय? मेरा नाम संजय कुमार साव है, और मैं इस क्लब का कैशियर हूँ। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर। आसनसोल के SB गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे, और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा, और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं, और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल পৌরসভা শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना और थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো, और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।